শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছে হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, আপনারা জানেন যে গতকাল শেষ পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে এবং বেশ ভালো হারে কিন্তু জ্বালানির দাম বাড়ানো হয়েছে এবং এর ফলে কিন্তু সাধারণ মানুষের জনজীবনে নতুন করে ভোগান্তি নেমে এসেছে। এমনিতেই জ্বালানি তেল না পাওয়া যে ভোগান্তি সেটি কিন্তু কমেনি। আমরা আজও সকাল থেকে দেখতে পাচ্ছি যে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং এর ফলে যানজট বেড়েছে। রোববার রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে। ভুক্তভোগীরা বলছেন সরকার সিন্ডিকেটের কাছে হেরে দাম বাড়িয়েছে। দাম বাড়ালেও সেটা সহনশীল পর্যায়ে রাখা উচিত ছিল বলে মত ভোক্তাদের। তাদের অভিযোগ, পর্যাপ্ত নজরদারির মাধ্যমে রাজধানীর সব পাম্প খোলা রাখার ব্যবস্থা করতে হবে। তা না হলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। পাম্প পর্যন্ত আসি তখন বলতেছে তেল নাই। তো এই ভোগান্তিটা আমাদের আসলে কবে শেষ হবে জানি না। আগে যে রেট ছিল তাতে যতটুকু একটু কমছে, আমরা একটু সাশ্রয় পাইছি, একটু সুবিধা পাইছি। এখন বাড়লে তো আমাদের অবশ্যই অসুবিধা। সংকট কিন্তু কাটতেছে না, ঠিক আছে। এজন্য সরকার আসলে কি ব্যবস্থা নিচ্ছে খুব বেশি এগুলো কিন্তু প্রতীয়মান না। জ্বালানি তেলের দাম এবং ফিলিং স্টেশনের চিত্র জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর একটি পেট্রোল পাম্পে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, ইমন, আপনার কাছে জানতে চাইবো যে আজকে কি কোনো পরিবর্তন দেখছেন? একদিকে দাম বাড়ানো হয়েছে, অন্যদিকে সরবরাহ কিন্তু সেভাবে বাড়েনি। সেই জায়গাটাতে ভোগান্তির চিত্রটা কেমন দেখছেন? আপনি যেটা বলছিলেন আজকের চিত্র গত 2 মাসের মতোই। গ্রাহকরা রাস্তায় রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, দীর্ঘ সারি, এবং তারপরও তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। যদি একটু দেখাতে চাই আপনাকে, আমার এই পাশটাতে আসলে দীর্ঘ সারি প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা জুড়ে। বাইকার যারা আছেন এবং ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে যারা গাড়ি নিয়ে যারা আসছেন, তারা আসলে এই রোদের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আসলে তারা রোদের তাপে বাইক রেখে তারা পাশে গিয়ে বসে আছেন। কারণ হচ্ছে আমার সামনে যে পেট্রোল পাম্পটি রয়েছে সেটি টোটালি বন্ধ করে রাখা। এখানে তাদের এখনো পর্যন্ত কোনো তেল দেওয়া হচ্ছে না। তারা আমাদেরকে যেটা বলছে, পাম্প সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে আসলে ডিপো থেকে পর্যাপ্ত তেল তারা সরবরাহ পান না। দিনে তাদের 13,000 থেকে 20,000 লিটার পর্যন্ত তেলের চাহিদা রয়েছে এই পাম্পটিতে, কিন্তু ডিপো থেকে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে না, যদিও সরকার বলছে যে পর্যাপ্ত তেল মজুদ আছে। এছাড়াও আমি বেশ কয়েকজন গ্রাহকদের সাথে কথা বলেছি যারা আসলে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিল। তারা আসলে দাম বৃদ্ধির বিষয়ে আমাদেরকে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। তারা যেটা বলছেন যে আসলে দাম বাড়ালেও সেটি সহনশীল পর্যায়ে রাখা উচিত ছিল। এমনকি দাম বাড়িয়েও যদি সংকট না কাটে সেটা সরকারের ব্যর্থতা, সরকারের নজরদারির ব্যর্থতা বলেও মন্তব্য করছেন অনেকেই। এই ছিল আসাদ গেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। একই তথ্য জানতে আমরা চলে যাব বরিশালে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মিরন। আপনি একটু জানাবেন যে তেলের তো আসলে মূল্য বৃদ্ধি হয়েছে, দীর্ঘ লাইন বা সিরিয়াল বা সংকট, আপনি যেখানে আছেন ওখানে কেমন দেখছেন? ইমন, আপনি ঢাকায় যেমনটা দেখছেন, সারা দেশের মতো বরিশালে কিন্তু একই চিত্র আমরা দেখছি যে দীর্ঘ লাইন দিয়েও তেল মিলছে না, জ্বালানি তেল মিলছে না। অন্যদিকে তার উপর আবার ভাড়া বৃদ্ধি করা হয়েছে এবং ভাড়া বৃদ্ধির যে সংকট সেটাও কিন্তু গ্রাহকরা মেনে নিয়েছেন। তারা বলছেন, মিশ্র প্রতিক্রিয়া যেমন জানিয়েছেন, তারা বলছেন যে তেলের দাম বাড়িয়েও যদি তেল মিলতো, সেই তেল কিন্তু পর্যাপ্ত যে চাহিদা অনুযায়ী তেল মিলছে না, সে কারণে তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছেন। অন্যদিকে যে দাম কেজি মানে লিটারে যদি 20 টাকা বা 22 টাকা 18 টাকা তেলের দাম বাড়ে, সেক্ষেত্রে কিন্তু এক ধরনের হয়রানি, দুর্ভোগ, সেটাও তারা বলেছেন যে এই দুর্ভোগ কমানোর জন্য তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অন্যদিকে পর্যাপ্ত তেল যাতে সরবরাহ বাড়ে সেটার জন্য তারা দাবি করেছেন। যে অন্যদিকে যেমন আমরা বলেছি যে জানতে পেরেছি যে তেলের পর্যাপ্ত তেল থাকার পরেও কেন এরকম হয়রানি হচ্ছে সেটাই বুঝতে পারছেন। সেই কারণে বলছেন যে নজরদারি বাড়ানো দরকার। তেলের দাম বাড়িয়েও যেহেতু পর্যাপ্ত তেল মিলছে না, সে কারণে দ্রুত সরকারের উচিত তেলের নজরদারি বাড়ানো, না হলে কিন্তু এই ব্যর্থতা সরকারের, এমনটা বলছেন গ্রাহকরা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং তারপরও পর্যাপ্ত তেল না পাওয়ায় যে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা, তার সবশেষ চিত্র। ফিরছি স্টুডিওতে। শাহাদাত।
মিলন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে ঢাকা এবং ঢাকার বাইরে জ্বালানি তেলের জন্য মানুষের যে হাহাকার এবং মানুষের সাধারণ জীবনযাপন, প্রতিদিনকার জীবনযাপন যে ব্যাহত হচ্ছে গত 2 মাস ধরে, তারই চিত্র আমরা দেখতে পেয়েছি। কিন্তু সরকার আসলে শেষ পর্যন্ত চাপ সামলে নিতে না পেরে, আমরা জানি যে বেশ কিছুদিন ধরেই সরকার আসলে জ্বালানি তেলের বিশ্ববাজারে যে বাড়তি দামে যে তেল কিনতে হচ্ছিল, সেটি ব্যয় বহন করছিল সরকার, অর্থাৎ ভর্তুকি দিয়ে। শেষ পর্যন্ত সেই চাপ আর কিন্তু নিতে পারছে না সরকার, যে কারণে দাম বাড়াতে বাধ্য হয়েছে। কিন্তু যে হারে দাম বাড়ানো হয়েছে এবং এই দাম বাড়ার ফলে আসলে মানুষের নিত্যপণ্যের দাম, যানবাহনের ভাড়া, সব কিছুর উপরে একটি চাপ তৈরি হয়েছে। সরকার আসলে যে ব্যবস্থাপনা করছে সেটি কতটা দক্ষতার সাথে করতে পারছে, এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ক্যাবের সহসভাপতি অধ্যাপক ডক্টর শামসুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। জন শামসুল আলম, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে সরকারের সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত এলো, কিন্তু যেই হারে দাম বাড়ানো হয়েছে এর বাইরে সরকারের কি আর কোনো করণীয় ছিল কিনা? প্রথমত আমার ডেজিগনেশনটা চেঞ্জ হবে, জ্বালানি উপদেষ্টা আমি। জি, দুঃখিত, জ্বালানি উপদেষ্টা। জি, একটি। নেক্সট যেটা আপনি বললেন, প্রথমেই এই মূল্য বৃদ্ধির ব্যাপারে বক্তাদের তরফ থেকে যে প্রতিক্রিয়া এসছে, আমি তার সঙ্গে সম্পূরকভাবে যে কথাটা আনতে চাই সেটা হচ্ছে যে সরকার জ্বালানির, বিশেষত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হচ্ছিল যখন ক্রমান্বয়ে, সরকার একটা দৃঢ় অবস্থান নিয়েছিল যে সরকার মূল্য বৃদ্ধি করে এই মূল্য বৃদ্ধির ব্যয়টা জনগণের উপরে পাস্ত্র করবে না, এবং এতে করে সরকারের একটা বিরাট আস্থার জায়গা তৈরি হয়েছিল। এবং বিগত সরকারগুলোর, বিশেষত আওয়ামী লীগ সরকারের আমলে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে যে দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের গণবিরোধী সিদ্ধান্ত এবং তাদের আচরণ, মানুষ ক্ষুব্ধ ছিল। সরকারের এই পর্যায়ে সরকারের অবস্থানকে মানুষ স্বাগত জানিয়েছিল এবং মানুষ জনগণ নির্বাচিত, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মধ্যে গণবান্ধব চরিত্রের প্রকাশ দেখেছে এবং জনগণের কল্যাণের মনোভাব এই মূল্যবৃদ্ধি না করার সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রতিফলন হয়েছে। আজকে প্রায় 2 মাস পরেই সরকার যেখানে $120 থেকে মূল্য নেমে $90 নিচে চলে এসছে, আরো গ্রাজুয়ালি নামবে ধারণা করা যায়, সেই সময় সরকার মূল্য বৃদ্ধি করে সরকার কার কল্যাণ করলো? নিজের কি লাভ হলো? 1 নম্বর, জনগণের কি লাভ হলো? অর্থনীতি কিভাবে সমৃদ্ধ হলো? সরকার কি জ্বালানি আমদানি ব্যয় মেটানোর জন্য সরকার কি ডলার সরবরাহের সক্ষমতা বাড়লো? এবং সরকার কি শেষে আজকে যে জ্বালানি সংকট মোকাবেলা করছে, খাদ্য নিরাপত্তা যেখানে হুমকির মধ্যে পড়ে গেছে এবং জ্বালানি নিরাপত্তা তো ভয়ঙ্কর রকমের চরম সংকটে আছে, সেসব অবস্থার কোনো উন্নতি হয়েছে কিনা সে বিষয়টির কিন্তু ব্যাখ্যা, বিশ্লেষণ বা প্রমাণ নেই। কিছুক্ষণ আগে বরিশাল থেকে বা আসাদগেট থেকে যে তথ্য এসছে, আজকে লাইন দেওয়া যে সব যানবাহন, তারা তেলের জন্য লাইন দিয়ে আছে ঘন্টার পর ঘন্টা, এই তাপ যা হয় এটা ভয়ানক ভাবে বলা যেতে পারে অবর্ণনীয় দুর্দশা, তার একটু শিথিল হয়নি, কমেনি, উপশম হয়নি। তাহলে সরকার এটা করে জনগণের যে আস্থা হারানো এবং আস্থা হারানোর সংকটে পড়লো, এটার প্রয়োজনীয়তা কোথায় সে একমাত্র ছিল, সে একমাত্র সরকারই জানে। সরকার বলছে আমি ঘাটতি মেটালাম, সরকার বলছে যে আমি এই দায় আর নিতে পারছিলাম না। টাকা তো সরকারকে পকেট থেকে দিতে হয়নি, ও টাকাও জনগণেরই টাকা, করের টাকা। দরকার হলে সরকারকে উচ্চাভিলাষী বাজেটের কথা ভাবতে হচ্ছে কেন? এইসব সংকট মোকাবেলা করতে যে যদি জিডিপি প্রবৃদ্ধি 4.49 যে
এই অর্থ বছরে জিডিপির গ্রোথ হয়েছে, যদি গ্রোথ থেমে যায়, তাতে 80% যে জনগণ, নিম্ন আয়ের জনগণ, যাদের আজকের মূল্যবৃদ্ধির কারণে নানাভাবে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে, যাদের ভোগ ব্যয় কমে যাবে, তাতে করে সরকারের ট্যাক্স প্যাট আহরণ কমবে, সরকার সেখানে ব্যাংক থেকে ঋণ নিয়ে ঘাটতি বাজেট পূরণ করবে, বেসরকারি খাত ঋণ সংকটে পড়বে, উৎপাদন বেসরকারি খাতে ব্যাহত হবে এবং মানি ফ্লো কমে যাবে। তখন সরকার ঘাটতি পূরণের জন্য টাকা ছাপাবে, যা অতীতে হয়েছে। টাকা ছাপিয়ে টাকার মান কমাবে, কমিয়ে আমাদের জীবনযাত্রার ব্যয় আরো বাড়িয়ে দেবে, আমাদের টাকার মান কমে যাবে। আপনি যে বেতন পাচ্ছেন সেই বেতন তখন হয়তো 10%, 20%, 50% কমে আসবে। যেখানে ডলার 85 টাকায় পাওয়া যেত 2022 সালে, 2024 এসে হয়ে গেল 122 টাকা। কি ভয়াবহ অবস্থা ফেস করতে হয়েছে মানুষের, সাধারণ মানুষকে। একদিকে মূল্যস্ফীতি, একদিকে মুদ্রাস্ফীতি, এজন্য ক্রস ফায়ার। এরকম অবস্থা হতে পারে, সে বিবেচনা সরকারের মধ্যে যদি কাজ না করে, তাহলে আমাদের আতঙ্ক উপশম হবে কি করে? আমরা নিম্ন আয়ের মানুষ, বিশেষত জ্বালানির দাম বাড়লে আমরা এই পরিণতির শিকার হই। এটা অতীত অভিজ্ঞতা, সরকারের কি সে অভিজ্ঞতা হয়নি? স্যার, আজকে একটি দৈনিক পত্রিকা দৈনিক যুগান্তর, তারা একটি সংবাদ করেছে যেখানে বলা হচ্ছে দেশীয় উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার। আপনি দেখেছেন কিনা আমি জানি না। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, একটু পড়ে শোনাতে চাই। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি পেট্রোল এবং অকটেন উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানের কাছ থেকে হঠাৎ করে জ্বালানি তেল নেওয়া বন্ধ করে দিয়েছে। অকটেন এবং পেট্রোল সরবরাহ বন্ধ রাখতে 10 দিন আগে বিপিসি চিঠি দেওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়েছে। সরকারি সূত্রগুলো বলছে ডিপোগুলোতে অকটেন রাখার কোনো জায়গা নেই, রীতিমতো উপচে পড়ার মতো অবস্থা। এজন্য সরকার দেশের বেসরকারি প্রতিষ্ঠান থেকে অকটেন পেট্রোল নেওয়া বন্ধ করে দিয়েছে। যেখানে আসলে রেশনিং করে তেল দেওয়া হচ্ছে, পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, এমন পরিস্থিতিতে তেল উপচে পড়ছে ডিপোগুলোতে সরবরাহ। তাহলে আসলে সমস্যাটা কোথায়? আসলে মানে এই যে ব্যবস্থাপনা, একদিকে সরকার বলছে যে তার কাছে তেল রাখার জায়গা নাই, যদি এই সংবাদটি সত্য হয়ে থাকে, তাহলে আসলে এটা কোন ধরনের পরিস্থিতি তৈরি হলো? প্রথমত হচ্ছে যে সরকার তো বিপিসি কে চিঠি দিয়ে বন্ধ করার বিষয়টি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, বন্ধ করতে হলে লাগবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কি যে সরকার তেল উপচে পড়ছে এটা দেখলো, কিন্তু এই তেল যে জনগণের পাচ্ছে না, যে মোটরসাইকেল লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওরা কি পেট্রোল বা অকটেন নেয় না? তাদের কি পেট্রোল বা অকটেন দিলে কি তারা ওখানে দাঁড়ায় থাকতো? যে স্টেশন গুলোতে, ফিলিং স্টেশন গুলোকে কথা বলা হচ্ছে উপসে পড়েছে, সেখানে তাহলে তেল উপসে পড়ছে অথচ তাদেরকে দেওয়া হচ্ছে না। এই যদি পরিস্থিতি হয় এবং সংকট কৃত্রিম ভাবে তৈরি করছে, তার জন্য যে প্রতিকার করার কথা বিআরসি, তার জন্য প্রতিকার করার কথা কম্পিটিশন কমিশন, তার জন্য প্রতিকার করার কথা বিএসটিআই, তার জন্য প্রতিকার করার কথা। চিঠি ইস্যুটা বড় কথা নয়, ব্যবস্থা নেওয়ার কথা জ্বালানি বিভাগের। তাহলে তারা নিষ্ক্রিয়, অকেজ, অকার্যকর, অক্ষম, অদক্ষ, এইরকম যদি সরকারের অঙ্গ প্রত্যঙ্গগুলোর অবস্থা হয়, তাহলে সরকারের জ্বালানি সেক্টর পরিচালনায় সরকারের অস্তিত্ব বিপন্ন। সুতরাং চিঠি দিয়ে সরকার জ্বালানি কেনা বন্ধ করে সরকার কি মেসেজ দিতে চাইলো? সরকার কি দেখলো না যে পথে দাঁড়িয়ে আছে তাপ দাহে এই পেট্রোলের অভাবে, অকটেনের অভাবে, আর সেটা বললো যে পেট্রোল পাম্প গুলোতে উপচে পড়ছে তাই কেনা হবে না? এর সঙ্গে তো বাস্তব অবস্থার সামঞ্জস্যতা নেই। এই অসঙ্গতিপূর্ণ সরকারের আচরণ দেখে আমরা কি মনে করবো? সরকারের আচরণ অসঙ্গতি বলল, সরকারের দেখা প্রকৃত দেখা নয়। সরকার দেখতেও ঠিক মতো দেখতে পাচ্ছে না, বুঝতেও ঠিক মতো বুঝতে পারছে না। তাহলে সরকারের এই অবস্থা থেকে আমরা কি আতঙ্কিত না হয়ে পারি? যে সরকার দেখছে যে উপচে পড়ে যাচ্ছে, আর আমরা দেখছি যে জনগণ পেট্রোল ডিজেল, পেট্রোল পাম্পে নেই, পেট্রোল নেই, অকটেন নেই, তারা অকটেন পেট্রোলের জন্য চাতক পাখির মতো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে এই তাপ দায়। তাহলে সরকারের দেখাই সমস্যা, সরকারের বোঝাই সমস্যা,
জ্বালানি সরবরাহ সরকার দিতে সক্ষম, আমি মেনে মেনে নিলাম, এবং এই অবস্থা পরিবর্তন করার জন্য সে তার অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগাতে পারছে না, তাহলে সংকট তো জ্বালানি সংকট না, সংকট তো এই জায়গায় যে সরকার অচল হয়ে স্যার গেছে। আমরা একটু সচিবালয় থেকে ঘুরে আসতে চাই, সেখানে আচ্ছা আমরা যাব একটু পরে। স্যার আমার যেটি আপনি বলছিলেন যে এটি তো যেহেতু জ্বালানি একটি কৌশলগত পণ্য, এই পণ্যটি সরকারের সর্বোচ্চ মহল থেকে এটি সিদ্ধান্ত আসার কথা। আমরা আসলে জ্বালানি সরবরাহ যদি সরকারের কাছে পর্যাপ্ত জ্বালানি থাকে বিপিসির কাছে, সেক্ষেত্রে কেন সরবরাহ বাড়ানো হচ্ছে না, কেন রেশনিং করা হচ্ছে, কেন এই যে মানুষকে ঘন্টার পর ঘন্টা সারা রাত ধরে এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে যেখানে তার দরকার হয়তো 10 লিটার সেখানে 5 লিটার দেওয়া হচ্ছে। স্যার এই সিদ্ধান্তগুলো তাহলে আসলে কারা নিচ্ছে? এই সিদ্ধান্তগুলো কারা নিচ্ছে সেটা তো সরকারই নিচ্ছে, কারণ সরকার ছাড়া তো এসব সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তো কারো নেই। আর নিতে পারে যে পেট্রোল পাম্প তার জ্বালানি নেই, সে থেকে করতে দেয়, সে করতে পারে যে যা জ্বালানি আছে বিক্রি করে পেট্রোল পাম্প বন্ধ করে সে চলে যেতে পারে, কিন্তু সে চলে যাবে কি যাবে না, বাচ্চা সে রেশনিং করবে কি করবে না, সে সিদ্ধান্ত সরকারের কাছ থেকে আসবে। সরকারের এই সিদ্ধান্ত পদ্মা ব্যাংকটা যমুনা দিতে পারে, বিপিসি দিতে পারে, বিপিসি দিতে পারে, জ্বালানি ও বিদ্যুৎ জ্বালানি বিভাগ দিতে পারে, এসব জায়গা থেকে এসব সিদ্ধান্ত আসতে পারে। যেখান থেকে আসুক না কেন সেটা সরকারের সিদ্ধান্তই হবে। জি স্যার এই যে রেশনিংয়ের কথা আপনি বললেন, জি এটা যেমন সরকারের সিদ্ধান্ত, এই যে বন্ধ করাটা চিঠি দিয়ে, এটাও সরকারি সিদ্ধান্ত। স্যার এখন কি রেশনিং করার প্রয়োজন আছে বলে মনে করেন আপনি? আমি প্রশ্নটা হচ্ছে আমি পাচ্ছি না, আমি শুধু এইটাকেই সামনে আনতে চাই। সরকার বলছে যে আমার জ্বালানি আছে, তাহলে আমি কেন পাচ্ছি না? আমার পর্যন্ত পৌঁছানো কি সরকারের দায়িত্ব নয়? সরকারের এক কর্মকর্তা কয়েকদিন আগে টেলিভিশনে বলল যে এখান থেকে আমার ডিপো থেকে তেল নিয়ে যে যদি ট্রাকে বাইরে যেয়ে যদি চুরি হয় বা কেউ চুরি করে, তাহলে তো সেটা আমার দেখার দায়িত্ব নয়। এটাও সরকারেরই কথা, কারণ সরকারি কর্মচারী সরকারের প্রতিনিধিত্ব করে। সরকারের এই কথাটা যদি এইভাবে সরকারি কর্মকর্তা বলে, তাহলে ওই কথাটাও সরকারের কথা হিসেবেই ধরে নিয়ে, এটা যেমন অসামঞ্জস্যহীন, একটা সরকারি সম্পত্তি এভাবে লুট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, সেটা সংরক্ষণ করা কনস্টিটিউশনে সরকারি বেসরকারি নির্বিশেষে সকল নাগরিকের মৌলিক দায়িত্ব, কর্তব্য। সেই জায়গা সম্পর্কে সেই শিক্ষা, সেই বোধ সরকারের ওই কর্মকর্তা নেই। আর সরকারের যে আচরণটা এখন আমি বললাম যে জ্বালানি পাচ্ছে না, সরকার দেখছে না, জ্বালানি সরবরাহ বেশি হয়ে গেছে বলে সরকার কিনবে না, এটা সরকার দেখছে, তাহলে সরকার এই না দেখাটাকে, কনস্টিটিউশনের যে দায়িত্ব অর্পণ করা হয়েছে নাগরিকের উপরে, সেটা কি সরকারের উপরে বর্তায় না? স্যার একটু আমরা শেষের দিকে চলে এসেছি আলোচনার, আপনি একটু এই মুহূর্তে আসলে সমাধানের জায়গাটা কোথায়, কি করা উচিত, সরকারের কি করা উচিত এবং বিশ্ববাজার? প্রথমত তেল সাপ্লাই চেনটা এই যে কয় মাসে, এই যে 2-3 সপ্তাহ চলে গেল, সরকার তেল সাপ্লাই চেনটা অটোমেশনের আওতায় আনতে পারত, সরকারের সেই সক্ষমতা নেই, এটাই হচ্ছে বড় কথা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি যে সরকার মুনাফাখোরের অপবাদ থেকে সরকারি বর্তমান সরকারকে মুক্তি দিতে পারত, মুনাফা সরকারি কোম্পানির জন্য নিষিদ্ধ করতে পারত। হয়রাজ এই তেল কোম্পানিগুলোর মার্জিন বাড়ানো হয়েছে, আবার এই তেলের দামের সঙ্গে মার্জিন বাড়িয়ে তেলের দাম বাড়ানো হয়েছে, এটা ভয়ঙ্কর কাজ করেছে সরকার। আমি সরকার হলে এগুলো করতাম, আমি সরকার হলে যে কারণে ঘাটতি বেড়েছে লুণ্ঠনের কারণে, সেই ঘাটতি সরবরাহ ব্যয় কমিয়ে, তেলের বিদ্যুতের গ্যাসের কমিয়ে কতটা ঘাটতি সমন্বয় করা যায়, মূল্যবৃদ্ধি বা ভর্তুকি কমানোর প্রশ্ন সামনে আনতাম না। আমি সেটা কমিয়ে, আমার বিবেচনায় বিদ্যুতের 40,000 কোটি টাকা কমানো যায়, এরকম ভাবে $4 বিলিয়ন কমিয়ে আনা সম্ভব। বিচারপতি বলেছে যে তার পাওয়ার প্ল্যান্ট গুলো 40% ব্যয় বৃদ্ধি করেছে, অর্থাৎ যা ব্যয় হয়েছে তার 40% লুণ্ঠন হয়ে গেছে। এবং পাওয়ার পারচেজ এগ্রিমেন্টে আদানি সে বছরে $500 মিলিয়ন লুট করে নিয়ে যাচ্ছে, অতিরিক্ত ব্যয় নিয়ে যাচ্ছে, এবং 20 বছরে সে $10 বিলিয়ন নিয়ে যাবে। এইভাবে মানে
বলতে পারেন যে হরিলুট হয়েছে, হরিলুটের ক্ষেত্র প্রস্তুত করেছে এবং সেটা যাতে বছরের পর বজায় রাখে সেইভাবে আইনগত কাঠামো তৈরি হয়ে আছে, সরকার এগুলোকে বজায় রাখছে। আমি এগুলো সব ভেঙে দিতাম এবং আমি বিআরসিকে নির্দেশ দিতাম যে তোমরা কমানো যায় সেই জন্য গণশুনানি করো জনগণকে নিয়ে এবং আমার কাছে কর্মপরিকল্পনা সাবমিট করো। আমি অর্থমন্ত্রীকে সভাপতি করে মূল্য বৃদ্ধির জন্য কোনো কমিটি গঠন করা দোষণীয় মনে করতাম এবং জনগণের সঙ্গে এটাকে শত্রুতার শামিল মনে করতাম। এগুলো যদি সরকার না করে তাহলে এই সংকট মোচন হবে না, আমরা অন্ধকারে থেকে যাব। সরকার এটা করবে কি করবে না, মানুষ সরকারকে জিজ্ঞেস করুক। স্যার, আমরাও আশা করব সরকারের আসলে সঠিক সিদ্ধান্ত নেবে, কারণ জনগণের স্বার্থে আসলে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কোনো সুযোগ নেই। মানুষ প্রচুর ভোগান্তিতে মধ্যে পড়েছে এবং এই যে তেলের দাম বাড়ানো হলো এর প্রতিঘাত আমরা হয়তো আজকে থেকেই হয়তো সাধারণ মানুষ ফিল করা শুরু করবে, কিন্তু সরকারের এই জায়গায় আসলে অনেক করণীয় আছে, কারণ সরকারই শেষ পর্যন্ত জনগণের অভিভাবক। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার সাথে আবারও পরবর্তীতে কথা হবে। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরকারের যে সিদ্ধান্ত, করণীয়, ব্যবস্থাপনা, এসব বিষয় নিয়ে যুক্ত ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। এই সাথে নিচ্ছি একটি বিরতি, ফিরবো একটু পর, সাথেই থাকুন। দর্শক, স্বাগত আরও একবার বিজনেস আওয়ারে। আসছে বাজেটে ভ্যাট এবং কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ সহ 6 প্রস্তাবনা দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI। সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এবং MCCI আয়োজিত প্রাক বাজেট আলোচনা এসব বিষয় উঠে আসে। MCCI সভাপতি বলেন, বর্তমানে দেশের অর্থনীতি বৈশ্বিক এবং অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে। আগামী বাজেট শাস্তিমূলক না হয়ে বরং সহায়ক এবং প্রবৃদ্ধিমূলক করতে হবে। আসছে বাজেটে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির উপর কর হার কমানো, দেশীয় শিল্পের অগ্রগতিতে কাঁচামালের উপর শুল্ক হার হ্রাসের কথা বলেন তিনি। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই সরাসরি সচিবালয়ে। সেখানে জ্বালানি সংকট নিয়ে কথা বলছেন জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাচ্ছি। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিয়েছে। সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি। ধন্যবাদ। এখনো ভর্তুকি কত দিতে হচ্ছে? আপনি বললেন যে নিচে সমন্বয় করেছি, তাহলে এখনো কেমন ভর্তুকি? ভর্তুকি এখনো আছে। ইফ ইউ ওয়ান্ট অ্যাকুরেট হিসাব তাহলে আমার মন্ত্রণালয়ে যে বসে ওখান থেকে হিসাব নিয়ে জনজীবনের উপর একটা প্রভাব পড়ে। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর উপর প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। ধন্যবাদ। ধন্যবাদ। কথা বলছিলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলছিলেন যে তারা আসলে বাধ্য হয়েছেন বিশ্ববাজারের সাথে মিল রেখে জ্বালানি তেলের দাম বাড়াতে। এই জ্বালানি তেলের প্রভাব ব্যবসা বাণিজ্যে কেমন পড়তে পারে সেই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, স্বাগত জানাচ্ছি আপনাকে। সরাসরি আপনার কাছে জানতে চাই, কতটা চাপ অনুভব করছেন গতকালকের এই ঘোষণার পর থেকে? ধন্যবাদ। আমরা আসলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ঘটেছে, এর চেয়ে বড় কথা হলো জ্বালানি তেল আমরা পাচ্ছি না। মূল্য বৃদ্ধি তো হতেই পারে, কারণ বিশ্ববাজারে যখন তেলের দাম বেড়েছে সরকার কন্টিনিউয়াস তো আর লস দিয়ে করতে পারবে না, তো তাদের সরকারকে মূল্য বৃদ্ধি করতেই হবে। কিন্তু আমরা পাচ্ছি কিনা, মূল্য বৃদ্ধির পরেও কি আমরা জ্বালানি পাচ্ছি, এই নিশ্চয়তা কিন্তু সরকারও আমাদেরকে দিতে পারছে না। এবং আমরা কন্টিনিউয়াসলি আমরা চেষ্টা করার পরেও আমরা কিন্তু জ্বালানি তেলটা কিন্তু পাচ্ছি না। এখন আমাদেরকে প্রতিদিন অসংখ্য মালিকের ফোন আমাকে নিতে হচ্ছে যে তাদের তেলের সংকট, তেল পাচ্ছে না। আমি বিপিসির চেয়ারম্যান মন্ত্রী মহোদয়ের সাথে কয়েকবারই কথা বলেছি, বিপিসির চেয়ারম্যানের সাথে, তারপরে বিপিসির অন্যান্য কর্মকর্তাদের সাথে প্রতিদিনই আমাদের লোকজন মিটিং করছে, তারা আশ্বস্ত করছেন বা নানাভাবে চেষ্টা করছেন, কিন্তু আমরা এখনো কাঙ্ক্ষিত সুফলটা আমরা এখনো পাইনি।
এই পরিস্থিতি কিন্তু চলতে থাকলে একদিকে তো আমার মূল্য বৃদ্ধির কারণে আমার উৎপাদন খরচ বাড়বে, আমার ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, পাশাপাশি আমি যদি জ্বালানিটা তারপরও না পাই তাহলে কিন্তু আমি উৎপাদনই করতে পারছি না, উৎপাদন ব্যাহত হচ্ছে। এবং প্রতিদিন অন্তত যদি 20% যদি আমার 10 ঘন্টার মধ্যে লোডশেডিং 2 ঘন্টা হয় তাহলে কিন্তু আমার 20% টাইম কিন্তু আমি জ্বালানির অভাবে উৎপাদন করতে পারছি না, কিন্তু আমাকে কিন্তু মূল্য কিন্তু পুরাটাই দিতে হচ্ছে। মানে শ্রমিকের মজুরি বলেন, সমস্ত উৎপাদন খরচ কিন্তু পুরোটাই হচ্ছে, কিন্তু আমি উৎপাদন করতে পারছি না। এতে গিয়ে আলটিমেটলি কিন্তু সংকট দুইটা, একটা হচ্ছে বায়াররা তখন যখন টাইমলি আমার রপ্তানিটা পাবে না, শিপমেন্টটা পাবে না, তখন কিন্তু তারা কিন্তু শঙ্কিত হবে, অন্য জায়গায় অর্ডারগুলি শিপ করবে। যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইউরোস্টেটের রিপোর্ট যদি দেখেন যে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকলেরই এক্সপোর্ট ডিক্লাইন করছে, বাংলাদেশটা একটু বেশি করছে চায়নার তুলনায়, ইন্ডিয়ার তুলনায়। আবার টার্কি সেখানে কিন্তু পজিটিভ গ্রোথ, কারণ নিয়ার শোরিং কান্ট্রি হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন ওখানে টার্কি থেকে অর্ডারগুলি করিয়ে নিচ্ছে এই সময়। তো সেই ক্ষেত্রে এই জ্বালানি সংকট যদি চলতে থাকে, যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, জ্বালানি সংকট চলবে, আর চলতে থাকলে আমাদের অর্ডার কিন্তু আরো কমতে থাকবে। এমনিতেই গত 8 মাস নেগেটিভ মানে গ্রোথ, এক্সপোর্ট ডিক্লাইন করছে, এবং এই পরিস্থিতিতে আরো ডিক্লাইনের পরিমাণটা আরো বেড়ে যাবে। তো এই যে এখন আপনি রপ্তানির কথা বলছিলেন, রপ্তানিতে যে গত 8 মাস ধরে কমছে, এই পরিস্থিতি কি সামনে আরো খারাপের দিকে যাবে বলে মনে করছেন আপনি? পরিস্থিতি তো এখন তো খারাপের দিকে যাবেই, কারণ হচ্ছে একদিকে এমনিতেই তো রপ্তানি আদেশ কম ছিল, এরপরে এখন জ্বালানি সংকটের কারণে আমার যদি উৎপাদন ব্যাহত হয়, আমি যদি শিপমেন্টের টাইমলি মেনটেন না করতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমার অর্ডার কোয়ান্টিটিটা কমে যাবে, এবং একই সাথে আমার উৎপাদন খরচ বাড়লে বায়ার কিন্তু আমার কিন্তু প্রাইস বাড়াচ্ছে না, কারণ তার সাথে তো আমার একটা প্রাইস নেগোশিয়েট হয়েছে, সে এলসিও প্লেস করেছে। এখন এই পর্যায়ে যখন আমার উৎপাদন খরচটা বাড়বে, এইটা আমার কিন্তু ব্যাংকে আলটিমেটলি একটা লসের পরিমাণটা বাড়বে, এবং কন্টিনিউয়াসলি যখন আমি এইভাবে লস দিতে থাকবো তখন কিন্তু ব্যাংকে একটা বিশাল পরিমাণে শর্টফল তৈরি হবে, একটা দায় তৈরি হবে, যেই দায়টার কারণে একটা সময় গিয়ে হয়তো ব্যাংক আমাদের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিবে। এইভাবেই কিন্তু একটার পর একটা ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হচ্ছে, এবং বাংলাদেশ ব্যাংক বিশেষ করে ব্যাংকিং খাতের চরম অসহযোগিতা, নানা রকমের বাংলাদেশ ব্যাংকের নানা রকমের সার্কুলার নিয়ম কানুনের দোহাই দিয়ে ব্যাংকগুলি এখন আগের চেয়ে অনেক কঠিন পরিস্থিতি তৈরি করে ফেলেছে। ফলে ইন্ডাস্ট্রি নিয়ে এখন চলা খুব ডিফিকাল্ট। রপ্তানি আমার টাইমলি শিপমেন্ট হচ্ছে না, ব্যাক টু ব্যাক টাইমলি হচ্ছে না, শ্রমিকের বেতন টাইমলি ব্যাংক দিচ্ছে না, নানা রকমের সংকটের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে। এরপর উৎপাদন যখন আমার কমে যাবে, অর্থাৎ জ্বালানি সংকটের কারণে যদি আমার 2 ঘন্টা ডেইলি উৎপাদন ব্যাহত হয়, তাহলে কিন্তু এই শিপমেন্ট ডিলে আরো হওয়ার ফলে কি দাঁড়াবে, টাইমলি আমি শ্রমিকের বেতন দিতে পারবো না, সেখানেও কিন্তু একটা সম অসন্তোষ তৈরির একটা সম্ভাবনা থাকতে পারে। তো আমি এরকম একটা পরিস্থিতিতে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বা সরকারের কাছে বিনীত অনুরোধ করব, গত ঈদের আগে বাংলাদেশ ব্যাংক যেরকম একটা সহযোগিতা করেছিলেন, এটা বিশাল উপকার হয়েছে, যে আমাদের শ্রমিকের বেতন দেওয়ার জন্য একটা লোন দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আগামী ঈদকে কেন্দ্র করে সামনে রেখেও আমি অনুরোধ করব বাংলাদেশ ব্যাংক যেন এই ধরনের একটা লোন আমাদেরকে এই সময় দেওয়ার চেষ্টা করে বা ব্যবস্থা নেয়। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অবশ্যই সরকার এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে, আর সামনে আসলে বাজেট রয়েছে, এই বাজেটেও সরকার বলছে ব্যবসার জন্য ভালো বাজেট হবে। এই বিষয়ে একটু 1 মিনিটে যদি বলেন যে বাজেটটা আসলে কেমন প্রত্যাশা করছেন এই সংকটময় পরিস্থিতিতে? ব্যবসার জন্য ভালো বাজেট হবে এটা আমরা সবসময় প্রত্যাশা করেছি, অতীতও করেছি, কিন্তু আলটিমেটলি আমরা ব্যবসা বান্ধব ওরকম বাজেট আমরা পাইনি। তবে এখন আমরা অনেকটা আশাবাদী যে নতুন সরকার আসছে, নতুন সরকারের নেতৃত্বে, নতুন সরকারের দিক নির্দেশনায় এনবিআর নতুন কিছু ব্যবস্থাপনা দিবে, যেটা আমাদের ব্যবসা বান্ধব হবে বলে আমরা আশা করি। এবং এনবিআর যিনি চেয়ারম্যান জনাব আব্দুর রহমান খান সাহেব, তিনিও একজন অত্যন্ত পজিটিভ মানসিকতার লোক। আশা করি তার নেতৃত্বে এবং বর্তমান সরকারের নির্দেশনায় একটা ভালো বাজেট আমরা এবার প্রত্যাশা করব, ব্যবসা বান্ধব একটা ভালো বাজেট। বিশেষ করে
নানা রকমের সংকট তো মানে কাস্টমস বা বিভিন্ন পয়েন্টে রয়েছেই। বিশেষ করে আপনার ট্যাক্সেশন যে পলিসি, এটা অন্তত 5 ইয়ার্স, যে কোনো পরিকল্পনাই হোক না কেন সেটা অন্তত 5 ইয়ার্স একটা প্ল্যান আমাদেরকে দেওয়া উচিত বলে আমরা মনে করছি। আদারওয়াইজ বিদেশি ইনভেস্টমেন্ট বলেন, লোকাল ইনভেস্টমেন্ট বলেন, কেউই উৎসাহিত হবে না। তো আমরা একটা ব্যবসা বান্ধব 5 ইয়ার্সের জন্য একটা অন্তত পলিসি আমরা চাই। জি, অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ হাতেম আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম ব্যবসায়ীদের উপর আসলে জ্বালানি সংকটের, জ্বালানির দাম বৃদ্ধির যে প্রভাব সেটি নিয়ে কথা বলছিলেন বিকেএম-এর সভাপতি মোহাম্মদ হাতেম। চলে যাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার বাণিজ্য বিষয়ক যে সংবাদ, বেশ কিছু সংবাদ আমার হাতে রয়েছে। বেশিরভাগই আসলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সংক্রান্ত। শুরুতেই যেটি রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা বলছে যে জ্বালানি তেলের দাম বাড়ানো সরকার। ডিজেল 115, পেট্রোল 135 এবং অকটেন 140 টাকা। বিশ্ববাজারে জ্বালানি তেলের বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে তেলের বিক্রয় মূল্য নির্ধারণ করেছে সরকার। এটি আসলে সবারই জানা। এই মুহূর্তে দৈনিক বণিক বার্তা, তারা বলছে দেশে মোট স্থায়ী মূলধনের বড় অংশই অর্থনীতিতে অলস পড়ে আছে। গত 1 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন বা মোট স্থায়ী মূলধন গঠন জিডিপির 30 থেকে 32% ওঠানামা করছে। যে কোনো উন্নয়নশীল দেশের সঙ্গে তুলনা করলে অনুপাতটি চলনসই, কিন্তু বাংলাদেশে স্থায়ী মূলধনের বড় অংশই অনুৎপাদনশীল কিংবা অপব্যয় হয়েছে, যা অর্থনীতির জন্য আসলে ভালো ভূমিকা রাখছে না। দৈনিক যুগান্তরের যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার। এটি ভয়াবহ একটি খবর, কারণ যেখানে জ্বালানি সংকটে আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, সেখানে বিপিসি বাংলাদেশের যে লোকাল যে পেট্রোল এবং অকটেন উৎপাদনকারী যেসব প্রতিষ্ঠান রয়েছে রিফাইনারিগুলোর, তাদের কাছ থেকে গত 10 দিন ধরেই তেল নিচ্ছে না। এবং সরকার বলছে যে ডিপোগুলোতে অকটেন রাখার কোনো জায়গা নেই, উপচে পড়ছে। তাহলে কেন পেট্রোল পাম্পে এই সংকট, সেটি নিয়ে কিন্তু বড় প্রশ্ন তৈরি হয়েছে। ভারত থেকে পাইপলাইনে এলো আরও 5,000 টন ডিজেল। প্রতিনিয়তই আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্নভাবে তেল ঢুকছে বাংলাদেশের বন্দরগুলোতে। সেটির এই মুহূর্তে এখন পর্যন্ত আসলে সরকারের কাছ থেকে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না যে কি পরিমাণ তেল মজুদ আছে এবং কতদিনে, যদিও সরকার বলছে যে পর্যাপ্ত তেল রয়েছে। জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে। দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিপিসি জানিয়েছে ডিজেল, অকটেন এবং পেট্রোলের বাড়তি বরাদ্দ দেওয়া হচ্ছে। অকটেনের সরবরাহ 20%, পেট্রোল এবং 10% করে বাড়ানো হবে। সাম্প্রতিক সময়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় 30% বেশি চাহিদা তৈরি হয়েছে, অথচ সরবরাহ এতদিন দেওয়া হচ্ছিল গত বছরের গড় হিসেবে। সেই হিসেবে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো হচ্ছে বলে এই সংবাদ প্রকাশ হয়েছে এবং এর ফলে কিছুটা হয়তোবা স্বস্তি মিলতে পারে, সেটি আমরা আশা করব। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারে আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস আমরা দেখতে পাচ্ছি নেতিবাচক ধারার এই লেনদেন চলছে এই মুহূর্তে। ডিএসসির প্রতিটি সূচকই নেতিবাচক। ডিএসসির যে প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স 7.6 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5,249 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স কমেছে প্রায় 4.5 পয়েন্ট। ডিএস 30-র অবস্থান 1,999, খুবই সামান্য কমেছে। লেনদেনের পরিমাণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 697 কোটি, প্রায় 700 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 138টির, কমেছে 199টির এবং অপরিবর্তিত আছে 66টি কোম্পানির শেয়ারের দর। জানাবো স্বর্ণ, রূপা এবং রূপার মুদ্রা স্বর্ণ এবং রূপার বাজারের দরদাম। শুরুতেই মুদ্রার বাজারের পরিস্থিতি আমরা যদি দেখি, মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি একটু দেখতে চাই যে মুদ্রার বিনিময় মূল্য মার্কিন ডলার 122 টাকায় কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 123 টাকা। ইউরো 141 টাকায় কিনে 145 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 159, বিক্রয় 166। চীনা ইউয়ান কেনা হচ্ছে 16 টাকায়, বিক্রয় 18 টাকা 60 পয়সা। সৌদি রিয়াল 32 টাকা 20 পয়সায় কিনে 33 টাকায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি 1 টাকা 30 পয়সায় কিনে 1 টাকা 45 পয়সায় বিক্রি হচ্ছে। স্বর্ণের দরদাম জানাবো এবার।
22 ক্যারেট সোনা 2.5 লাখ টাকা বিক্রি হচ্ছে এখন। এই মুহূর্তে 21 ক্যারেটের দাম পড়ছে 2,38,820 প্রতি ভরি। 18 ক্যারেট 2,04,000 টাকার কিছু বেশি এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,66,737 টাকায়। রূপার দর দাম 22 ক্যারেট রূপা 6,065 টাকায় প্রতি ভরি দাম এই মুহূর্তে বাংলাদেশের বাজারে। 21 ক্যারেটের দাম 5,774, 18 ক্যারেট 4,957 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 3,732 টাকায়। দর্শক, এর সাথে আরও একটি বিরতির সময় হচ্ছে, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন বিজনেস আওয়ার। বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো নতুন 5 ব্যাংকের 10টি সেবা। এর ফলে বিডার ওএসএস সার্ভিসে যুক্ত হলো মোট 17টি ব্যাংক, যেখানে হিসাব খোলা সহ অন্যান্য ব্যাংক সেবা পাবে সাধারণ এবং বিদেশি বিনিয়োগকারীরা। রোববার আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন নতুন 5 প্রতিষ্ঠান। বিডার ওয়ান স্টপ সার্ভিসের তালিকায় যুক্ত হওয়া নতুন প্রতিষ্ঠানগুলো হলো এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউসিবি, সীমান্ত এবং আল আরাফা ইসলামী ব্যাংক। এর ফলে বিডার ওয়ান স্টপ সার্ভিসে এখন থেকে মোট 67টি প্রতিষ্ঠানের 152টি সেবা যুক্ত হলো। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য শাহরুল হুদা বলেন, 150 সেবা দেওয়ার লক্ষ্যে ওএসএস চালু হলেও এই সেবার সংখ্যা 200 ছাড়িয়ে যাবে। ধারাবাহিকভাবে এই সেবা আরও বেশি জনসাধারণের জন্য মুক্ত করার কথা বলেন তিনি। আগামী 2030 সালের মধ্যে বিডার সহ বিনিয়োগ নির্ভর সকল প্রতিষ্ঠানের সেবা এক ছাতার নিচে আনার উদ্যোগের কথা বলেন তিনি। এই ওয়ান স্টপ সার্ভিসে আমরা আমাদের কতগুলো লক্ষ্য আছে, সেই লক্ষ্যেও ইতিমধ্যে আমরা যে কতগুলো সেবা আমরা প্রদান করব, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটা প্রেডিক্ট করেছি তার চেয়েও বেশি আমরা সেবার দিকে চলে যাচ্ছি। আনুমানিক আমরা 150 ধারণা করেছিলাম, এটা আশা করছি 200-র উপরে চলে যাবে। তো আমরা বিডা থেকে আমরা এটাকে কোনো লিমিট করে দিচ্ছি না। তরুণ প্রজন্মকে ধূমপানে নিরুৎসাহিত করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সিগারেটের সর্বনিম্ন মূল্য 100 টাকা নির্ধারণ সহ কার্যকর কর সংস্কারের দাবি জানিয়েছে পিপিআরসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএইচই। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রাক বাজেট সংবাদ সম্মেলনে গবেষকরা জানান, বর্তমান 4 স্তরের জটিল কর কাঠামোর সুযোগ নিয়ে তামাক কোম্পানিগুলো ব্যবসা বাড়াচ্ছে, যার জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি। মূল প্রবন্ধে ডক্টর শফিউন শিমুল নিম্ন এবং মধ্যস্থ একীভূত করে শুল্ক বৃদ্ধির প্রস্তাব দেন। এ সময় পিপিআরসি চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, তামাক নিয়ন্ত্রণ নীতির বিশ্লেষণ ভ্রান্তি দূর করে আইন আরও শক্তিশালী করা প্রয়োজন। সেমিনারে ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ আকরাম হোসেন সতর্ক করেন যে দেশের 30% ক্যান্সারের জন্য দায়ী এই তামাক জাতীয় পণ্য। এই সংস্কার বাস্তবায়িত হলে সরকার যেমন অতিরিক্ত রাজস্ব পাবে, তেমনি অকাল মৃত্যু উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করছেন তারা। বিজনেস আওয়ারের আজকের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।